আজ মেলার 23তম দিন। ছুটির দিন নয়, তারপরও মেলায় ক্রেতা দর্শনার্থী অসংখ্য মানুষের ভিড়। তার একটি মাত্র কারণ, বিদায়ের সুর একটু একটু করে শুনতে পাচ্ছি আমরা। আজকে মেলার 23তম দিন, আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনকে ঘিরে প্রকাশকদের যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি লেখকদেরও আলাদা করে প্রত্যাশা রয়েছে। প্রত্যাশা আছে পাঠকদেরও। সারা মাস জুড়ে তারা যে বইয়ের তালিকা করেছেন, যে বইগুলো কিনবেন বলে ভেবেছেন, সেই বইগুলো এখন তারা মেলায় আসছেন, কিনছেন। কেবল ঘোরাঘুরি করছেন না, মেলায় এসে বইগুলো কিনছেন। এবার মেলায় যে বইগুলো প্রকাশের কথা ছিল তার বেশিরভাগই এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে। বাকি যে বই দিনগুলোতে আছে সেগুলোতেও আরও কিছু বই প্রকাশিত হবে। এই যে মেলায় আমরা বলছি এত এত মানুষের ভিড়, তা সবাই কি দর্শনার্থী? তা তো নয়। সিরিয়াস পাঠক যারা, তারা যেমন বই কিনছেন, তেমনি যারা ঘুরতে আসছেন তারাও নানা ধরনের বই কিনছেন। আমরা যদি দেখি কী ধরনের বই আসলে কিনছেন, চিরায়ত যে বইগুলো আমাদের, সেই উপন্যাস, সেই গল্পের বইগুলো তো আছেই, সেগুলোর পাশাপাশি নতুন লেখক যারা, তাদের বইও পাঠক কিনছেন। গল্প, উপন্যাস, কবিতার এই বইগুলোর পাশাপাশি একটি বিশেষ চাহিদা আছে ইতিহাস ভিত্তিক বইয়ের। সেজন্য আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি সাহিত্যে ইতিহাস। আমরা যদি ইতিহাস পাঠের ভেতর দিয়ে যাই, আমরা আসলে দেখি আমরা মনোমুগ্ধ হয়ে যাই, আমরা বিস্মিত হয়ে পড়ি। আমরা দেখি ইতিহাস কতটা মনোমুগ্ধকর, কতটা বিস্ময়কর, কতটা জীবন্ত, কতটা রগরগে। এর কারণ ইতিহাসের অনেক ধরনের ব্যাখ্যা আছে, অনেক ধরনের প্রেক্ষাপট আছে। আমরা ইতিহাস পড়তে পড়তে এই বিস্মিত হয়ে আমরা ভাবি যে এভাবেও লেখা সম্ভব, এও আসলে হতে পারে। তার কারণ ইতিহাস যারা রচনা করেন এবং যিনি জানান এবং যিনি জানেন, সেই প্রেক্ষাপট আসলে অনেকটা নির্ভর করে ইতিহাস জানানোর বিষয়ের উপর। সেজন্যই বলা হয় ইতিহাসে আসলে চূড়ান্ত মীমাংসিত বিষয় বলে কিছু থাকে না। কারণ আজকে যেটা ধ্রুব সত্য, সেই ইতিহাসটাই পরবর্তীকালে হয়ে যেতে পারে রূপকথার গল্প। তারপরেও আমাদেরকে বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যৎকে জানতে, ভবিষ্যতে এগিয়ে যেতে আমাদেরকে ইতিহাসের উপর নির্ভর করতে হয়। সেজন্যই বারবার ইতিহাসেই ফিরে আসতে হয়। আজকে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় নির্ধারণ করেছি সাহিত্যে ইতিহাস। সেজন্য আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি দীর্ঘদিন ইতিহাস নিয়ে বই লিখছেন, তার সঙ্গে আমরা আলোচনা করব। তার লেখা বইগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন শাহাদত হোসেন খান। আপনি দীর্ঘদিন বই নিয়ে লিখছেন। আমি সম্প্রতি একটি অভ্যুত্থান আমরা পার করে আসলাম, জুলাই অভ্যুত্থান, সেখানেও সে বিষয়ে আপনি বই লিখেছেন। আমি প্রথমত জানতে চাই, জুলাই অভ্যুত্থান আমরা শেষ করলাম অগাস্টের 5 তারিখে এবং এরপর সেপ্টেম্বরে আপনি একটি বই লিখলেন। এত দ্রুত সময়ের মধ্যে আপনি কীভাবে আসলে ইতিহাস ভিত্তিক বইটি লিখলেন? এটা প্রযুক্তি আমাদেরকে এই গতি জুগিয়েছে। যদি প্রযুক্তির সুবিধাটা আমি ভোগ করতে না পারতাম, তাহলে আমি এত দ্রুত বই লিখতে পারতাম না। আমি কম্পিউটারে কাজ করি, তারপর প্রযুক্তিগত অনেকগুলি সুবিধা আছে। আমি দ্রুত তথ্যের কাছে যেতে পারি, তথ্যগুলি আমি গ্যাদার করতে পারি, সঙ্গে সঙ্গে সেটা আমি, আগে তো মানুষ লিখত হাতে, এখন আমি কম্পিউটারে লিখতে পারি, দ্রুত লিখি। আর তারপরে আমার বই প্রকাশে অন্য কারোর সহযোগিতা নিতে হয় না। আমি নিজেই লিখি, নিজেই আবার প্রুফ দেখি, একদম আমি সবটা পূর্ণাঙ্গ কাজটা শেষ করে শুধু সফট কপিটা আমি প্রকাশকের কাছে পাঠাই। সেই জন্য আমার বই প্রকাশ করতে আর কোনো ব্যাক পেতে হয় না। আমরা সবাই তো প্রত্যক্ষভাবে জুলাই অভ্যুত্থান দেখেছি, কি ঘটেছে, কি হয়েছে আমরা দেখেছি। তারপর আপনার কেন মনে হলো যে আপনার কি কোনো আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে অভ্যুত্থান থেকে, যেটা আমরা সাধারণভাবে দেখছি না, সেজন্য আপনি বই লিখেছেন? অবশ্যই আমি যখন এই জুলাই অভ্যুত্থান শুরু হয়, তখন আমি অন্য একটা বইয়ের কাজ করছিলাম, বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের বইটা নিয়ে আমি কাজ করছিলাম। তখন আমি ছিলাম বইটার একদম শেষ প্রান্তে। তখন শুরু হলো এই অভ্যুত্থান। তো আমি টিভিও শুনি, আর অভ্যুত্থানের ঘটনাগুলি আমি প্রত্যক্ষ করি। আমি আমার জানালার ফাঁক দিয়ে দেখি যে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে। আবার টিভির পর্দায় দেখি যে প্রধানমন্ত্রী বলছেন যে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। তখন আমি বুঝলাম যে ভবিষ্যতে দেখা যায় এখানে একটা অস্বীকৃতি কাজ করবে, এটা তো লিখে রাখা উচিত। তখনই আমি দ্রুত হাতের কাজ শেষ করে আমি তখনই যা কিছু আমার হাতে যা আছে, প্রতিদিন সমস্ত পত্রিকাগুলি আমি ভিজিট করতে শুরু করলাম, বিশেষ করে ওয়েবসাইটে, যে আমাকে সাথে সাথে এগুলো গ্যাদার করতে হবে। এবং একদিন দেখা যাবে সব কিছু বলবে মিথ্যা। এখন দেখা যাচ্ছে তাই, তারা কিন্তু যারা তখনকার শাসক শ্রেণী, পুরোটাই তারা অস্বীকার করে। তারা কাউকে হত্যা করা হয়নি, পুলিশ কোনো গুলি
ব্যবহার করেনি, গুলিতে কারুর মৃত্যু হয়নি, সব অস্বীকার করে। তো আমি তখন সবগুলি আমি সংগ্রহ করলাম, হতাহত, তারপরে মানে যে মানবিক হিউম্যান ট্র্যাজেডি, তারপরে পুলিশ ওই যে গুলি করিয়া বলছে যে গুলি করিয়া একটা লাশ পরে একটা, যতগুলি এভিডেন্স আছে সমস্ত এভিডেন্সগুলি আমি সংগ্রহ করলাম যে এই ইতিহাসকে কখনো যেন চাপা দেওয়া সম্ভব না হয়, কারণ এটা আমার সামনে জীবন্ত ইতিহাস। এটা আমার অন্য কারোর কাছ থেকে আমার ধার করতে হবে না, জানতে হবে না। এটা সম্পূর্ণ আমি প্রত্যক্ষদর্শী হিসাবে আমি এই ইতিহাসটাকে আমি রেকর্ডে এনেছি। আচ্ছা, আমরা যদি দেখি ইতিহাসের তো আসলে বিভিন্ন ধরনের বয়ান থাকে, এই পক্ষের বয়ান ওই পক্ষের বয়ান। আপনি যখন লেখক হিসাবে সেটা লিপিবদ্ধ করেন তখন আপনি সত্য মিথ্যা কীভাবে নির্ধারণ করেন? সত্য মিথ্যা একজন লেখকের কাছে অবশ্যই ধরা পড়ে। তিনি যদি উভয় দিকের বক্তব্যের দিকে তিনি দৃষ্টিপাত করেন, সব কিছু যখন তিনি সামনে নিয়ে বসবেন, তখন কিন্তু সত্যটা তার কাছে আপনা আপনি ধরা পড়বে। যেমন আমি দেখতেছি যে হেলিকপ্টার থেকে গুলি করছে, কিন্তু বলা হচ্ছে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। এই যে সত্য আমার সামনে ধরা দিছে, আমাদের চোখের সামনে। আমি নিজে একজন শহীদের জানাজায় আমি গেছি। যখন বলা হয় যে পুলিশ গুলি করে মারে না, তা আমি যার জানাজায় গেলাম সে কীভাবে, সে কি গাইবীভাবে সে কি মৃত্যুর শিকার হয়েছে? তো তখন এই ইতিহাসে কিন্তু অবশ্যই কন্ট্রাডিকশন থাকবে। তো পক্ষ বিপক্ষ দুই পক্ষের আপনি যখন এভিডেন্সগুলি বক্তব্যগুলি আপনি সামনে নিয়ে বসবেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন কে সত্য কথা বলছে এবং কে মিথ্যা কথা বলছে। আচ্ছা, তো সেটা আপনি বললেন, কিন্তু যেই ইতিহাসটা আপনি যে প্রত্যক্ষ করেননি সেটা কীভাবে নির্ধারণ করেন? এমনিভাবে আসে, কারণ ইতিহাস কিন্তু সবসময় এক পক্ষের ভাষ্য থাকে না, খুব টাফ ইতিহাসে যে বিশ্লেষণগুলি করা, তারপরে মানে একটা উপসংহারে পৌঁছা খুব টাফ। তো মানে গবেষণা কিন্তু কখনো থেমে নেয়, অসংখ্য গবেষণা চলছে। গবেষণা করার পরে দেখা যাবে যে সত্যের নাগালটা পাওয়া যায়। তবে এই জন্য ডুবুরি যেমন ডুব দিতে হয়, ডুব দিলে তারপরে মানে তিনি অদৃশ্য বস্তুর নাগাল পান, লেখক এবং গবেষককে তেমনি তাকে মানে আরও গভীরে যেতে হবে, আরও তলাতে হবে, আরও ঘটনার গভীরে খবরের পিছনে তাকে খবর সংগ্রহ করতে হবে, তখন তার কাছে সত্যটা ধরা দেবে। ইতিহাস রচনা করা তো একটি মহান দায়িত্ব, কারণ আমরা ইতিহাস জেনেই আমরা সামনে এগিয়ে চলি, আমরা আমার অতীতকে জানতে পারি। সেই হিসাবে একজন লেখক হিসাবে আপনি কতটা দায়বদ্ধ ফিল করেন যখন আপনি ইতিহাস লিখতে বসেন? আপনি আমাকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি করেছেন। আমি অনেক সময় রাগে কিন্তু বলি পড়াশোনা না করাই ভালো, কারণ এই জন্য আপনি যখন সত্যি কথা বলতে যাবেন আপনার শত্রু হবে, কারণ আমাদের সমাজ কিন্তু সত্য শুনতে আগ্রহী না। আর ইতিহাসের প্রতি কিন্তু আমার একটা বিশেষ আগ্রহ আছে, কেউ পড়ুক আর না পড়ুক, কেউ জানুক বা না জানুক, আমার ব্যক্তিগত একটা আকাঙ্ক্ষা আছে, আমি জানতে চাই। আমি যা জানছি আমার মনে হয় এটা যথেষ্ট না, মোটেও যথেষ্ট না, খুবই সামান্য জানি। আমি যখন নতুন কিছু লিখি মনে হয় যে আমি জানতাম না, তখন কিন্তু আমার মনে হয় সামনে আমার আরও অনেক জগৎ, এটা তো আমার পাড়ি দেওয়া হয় নাই। আমার জীবনটা খুব সামান্য, তো এই সামান্য জীবনে তো আমি খুব কমই জানি। তা আমি এই সামান্য কম নিয়ে আমি কিভাবে আমি অহংকার করছি, সেই জন্য আমি নিজে জানতে চাই। আর দেখা যাবে আপনি যখন জানতে চাইবেন, কারণ তখন কিন্তু যারা জানে না তাদের সাথে আপনার সংঘাত শুরু হবে, কারণ মানে জ্ঞানের সাথে অজ্ঞানতার এই সংঘাত থাকবে। যিনি জানেন না তিনি মনে করবেন যে মনে করেন আপনি জানবেন যে সাপোজ যেমন আমাদের এখানে শুরু হয়েছে যে কি হবে, নির্বাচন হবে, সাধারণ নির্বাচন হবে নাকি হবে রেফারেন্ডাম হবে, মানে গণপরিষদ নির্বাচন হবে। তো গণপরিষদ নির্বাচন কি? গণপরিষদ নির্বাচন হচ্ছে যদি আপনি সংবিধান রচনা করেন তাহলে গণপরিষদ নির্বাচন হতে হবে। আমরা আবারও আপনার কাছে ফিরবো, আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। আমরা বিরতির পর আবারও ফিরবো প্রাণের মেলায়, জানাবো মেলার খবর।
পর আবারও স্বাগতম প্রাণের মেলায়। কথা বলছিলাম একজন ইতিহাসবিদের সঙ্গে, জানছিলাম বাংলাদেশের ইতিহাস এবং বৈশ্বিক ইতিহাসের সংকট ও সম্ভাবনা। আমরা আবারও তার কাছে যাব। আমরা আপনার সঙ্গে কথা বলছিলাম। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে আপনি দীর্ঘদিন ইতিহাস রচনা করছেন, বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসের সংকটের জায়গাটা আসলে কোন জায়গায়, যদি একটু ছোট্ট করে বলেন। বিশ্ব ইতিহাস নিয়ে কাজ করাটা খুবই সহজ, কারণ ওইখানে আপনি যদি লেখেন, ওইখানে আমাদের কেউ জড়িত নয়, আপনি খুব সহজে বলতে পারবেন। আমি রোমান হিস্ট্রি নিয়ে কাজ করছি, এই পর্যন্ত কেউ বলল না যে আমি রোমান হিস্ট্রিতে কোনো ভুল করছি অথবা এখানে ত্রুটি আছে, কারোর স্বার্থে আঘাত লাগেনি। কিন্তু বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে কাজ করা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। এখানে অনেকগুলি পক্ষ আছে, আপনি কার দিকে যাবেন, কিন্তু লেখক তো কারোর পক্ষ নিতে পারে না। যেমন আমাদের এখানে মানে যে 1971-এর নিহতের সংখ্যা 30 লক্ষ বলা হয়। যে কোনো লোক হোঁচট খাবে। পৃথিবীতে যুদ্ধ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশে যুদ্ধ হয়েছে। তো 9 মাসে কি 30 লক্ষ লোকের সেটা নিয়ে আসলে এই জন্য আমরা বলছিলাম যে ইতিহাসের আসলে বিভিন্ন প্রেক্ষাপট থাকে, সত্য মিথ্যা থাকে, সেটা আসলে পাঠক হিসাবে তাকে পাঠের মাধ্যমে নির্ধারণ করে নিতে হবে, তাই তো? জি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এখন আরেকজন লেখকের সঙ্গে কথা বলবো। তার নাম হচ্ছেন নাজমুল হুদা। তিনিও দীর্ঘদিন শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন। আমরা আপনার সঙ্গে আপনার বই নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে আজকের যে নির্ধারিত বিষয় আমাদের সাহিত্যে ইতিহাস, একজন লেখক হিসাবে আপনাকেও ইতিহাস পাঠ করতে হয়, সেখান থেকে ইতিহাসকে আপনি কীভাবে পর্যবেক্ষণ করেন? ধন্যবাদ। আসলে ইতিহাস থেকে উৎসারিত যে উপাদান, সেগুলো নিয়েই আসলে সাহিত্য হয়। আমরা যারা নানাভাবে সাহিত্যের সাথে সম্পৃক্ত, সেটি প্রবন্ধ, কবিতা কিংবা অন্য কোনো বিষয়ে লিখে না কেন, প্রত্যেকটি বিষয়ের সাথে আসলে ইতিহাসের একটি সম্পর্ক বিদ্যমান। কারণ ইতিহাস থেকে যে উপাদান আসে, যে উৎসাহ, এই বিষয়গুলো কিন্তু নানাভাবে আমাদের লেখালেখিতে উঠে আসে এবং আমরা সেগুলোতে লেখালেখিতে নানাভাবে নিয়ে আসি এবং আগামী দিনের জন্য একটি উপাদান হিসাবে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়। আমরা যদি আপনার লেখার বিষয়ে আসতে চাই, এবার আপনার মেলায় 2টি বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে প্যাসিভ পুরুষ, তাই তো? এই বিষয়ে বইটি সম্পর্কে যদি বলেন। ধন্যবাদ। আমি দীর্ঘদিন আসলে আত্মোন্নয়ন, বিজ্ঞান, বিতর্ক এবং মনস্তত্ত্ব নিয়ে লিখে থাকি এবং সেই ধারাবাহিকতা এবার একটি নতুন বই প্যাসিভ পুরুষ, এটিকে আমি বলি নিউরো থ্রিলার। যেহেতু এটি কাহিনী নির্ভর, কিন্তু এখানে মনস্তত্ত্বের নানা উপাদান, বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা এবং আমাদের দৈনন্দিন জীবনের যে মনোদৈহিক সমস্যা, টানে পড়েন, এই বিষয়গুলো কিন্তু নানাভাবে এখানে উঠে আসবে। সেই জন্য আমি এটিকে বলি নিউরো থ্রিলার, যেখানে আমাদের ঘরে বাইরে যে সমস্যাগুলো হয়, আমাদের যে সংকট, আমাদের সম্পর্কের সমীকরণ, আমাদের যে নানা ধরনের ভাবনা এবং শূন্যতা বোধ, এই বিষয়গুলো নিয়েই আসলে এই বইটি প্যাসিভ পুরুষ কথা প্রকাশ থেকে। এই ধরনের বই তো আরও অনেক প্রকাশিত হয়েছে, আপনার বইতে আসলে নতুন কি আছে? পাঠক নতুন কি পাবে এই বইতে? এই বইটির নামটি আসলে নতুন, প্যাসিভ পুরুষ, এবং এই বইটিতে অনেক ধরনের নতুন শব্দ এবং নতুন বিভিন্ন বিষয় কিন্তু আমি এখানে তুলে আনি। কারণ হলো এই বইটিতে ইম্পোস্টাল সিনড্রোম নামে এক ধরনের রোগের কথা বলা, যে এই মূল ক্যারেক্টার তিনি এই রোগে ভুগতেন। এই রোগটি হলো আমাদের মধ্যবয়সে যে বা 40-এর চৌকাঠে পা দিয়ে এক ধরনের শূন্যতা অনুভব হয়, মনে হয় যেন আমরা অপাঙ্কিয়, অর্থহীন, পরিবার, সমাজে, কর্মস্থলে। এই বিষয়গুলো আমাদেরকে এক ধরনের মর্মাহত করে, আমাদের এক ধরনের মানসিক যন্ত্রণা দেয়। সেখান থেকেই কিন্তু ইম্পোস্টাল সিনড্রোম। আবার এই বইয়ে অনেক নতুন শব্দ ব্যবহার করা, যেমন রানিং মেট শব্দটি সহযোগী অর্থে, যেখানে মার্কিন ইলেকশনে ব্যবহার হয়, সেটি আমি এখানে সহযোগী অর্থে ব্যবহার করি। আবার স্যাপিওসেক্সুয়াল, যেটি হলো বুদ্ধিমত্তার প্রতি কেউ যদি আকৃষ্ট হয়, প্রেমে পড়ে, তার সাথে ইতিহাস, দর্শন, এগুলো নিয়ে যদি আলাপ করতে ভালোবাসে, সেই ধরনের একটি টার্ম কিন্তু এখানে ব্যবহার হয়। এই ধরনের নানান নতুন শব্দ পাবেন। যেমন আরেকটি কথা এখানে সংলাপের মাধ্যমে উঠে আসে, দুঃখবিহীন বৃক্ষ। অশোক গাছের কিন্তু ইংরেজি নাম সরেলেস্ট্রি, অর্থাৎ দুঃখবিহীন বৃক্ষ। তো সেই প্রত্যাশা থেকে আমি মনে করি যে এখানে নানাভাবে নতুন শব্দ, নতুন সংলাপ এবং নতুন তথ্যের অনুসন্ধান পাবে পাঠকরা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার বই দুটির জন্য আমাদের শুভকামনা থাকলো। এই পর্যায়ে আমরা আরেকজন লেখকের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন আরেকজন লেখক, বিনয় দত্ত। এবার বইমেলায় আপনার একটি নতুন বই এসেছে, দাসের বলি দাসের দেশ। আমি যতটুকু জানি সেটি ছোট গল্পের বই, তাই তো? যে এই বইটি আসলে কোন ভাবনা থেকে বা কী ধরনের ছোট গল্পের বইটিতে আছে? দাসের বলি দাসের দেশে, এটা হচ্ছে আমার দ্বিতীয় ছোট গল্পের বই হিসেবে এটা আমার 8ম বই। ছোট গল্পের ভাবনা বলতে ধরেন হচ্ছে সাদেত হোসেন মান্টো এই সময়ে সবচেয়ে জনপ্রিয় বা এই তল্লাটের সবচেয়ে শক্তিশালী অনুগল্পকার। ছোট ছোট শব্দে অনুগল্পের মধ্য দিয়ে তিনি গোটা প্রেক্ষাপটকে তুলে আনতেন।
সেই সময়ের যে রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, সামাজিক পীড়ন, দুঃখ দুর্দশা সব কিছু কিন্তু মান্টোর পড়লে জানা যায় 47-এর দেশভাগ সম্পর্কে। এখন এই সময়ের যা চলছে তা কি আমরা জানতে পারছি ঠিকভাবে? প্রতিদিন অসংখ্য নিউজ আমরা প্রকাশ করছি, অসংখ্য গল্প আমরা প্রতিদিন দেখছি পত্রিকাতে বা টেলিভিশন মাধ্যমে। সব গল্প কি আমাদের মনে থাকবে না, কিন্তু আমরা বছর দুয়েক পরে কিন্তু সব ভুলে যাব। এই সময়টাকে বেঁধে রাখার জন্য দাসের বলি তাসের দেশের যে গল্পগুলো, সেগুলোতে সমসাময়িক যে সংকট, সেই সংকটগুলোকে আমি তুলে আনছি। ধরেন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা কিভাবে চাই, সেইখানে আমাদের সংকটগুলো কি? শিক্ষার কথা বলা, অসাম্প্রদায়িক কথাবার্তা বলা, এগুলো কি আমরা সব জায়গায় বলতে পারছি? বা ধরেন গণমাধ্যম হিসেবে আমরা সব কিছুকে করতে পারছি, প্রচার করতে পারছি? প্রত্যেক জায়গায় না একটা সংকট রয়ে গেছে, একজন গেটকিপার রয়ে গেছে যিনি হচ্ছে আটকে দিচ্ছেন। আটকে দেওয়ার কারণ কি? গল্প বলতে না দেওয়ার জায়গাটা। তো আমি চিন্তা করলাম এই গল্পগুলোকে আসলে বলা জরুরি, যে কোনো মাধ্যমে প্রচার করা জরুরি। সেই জায়গা থেকে দাসের বলি তাসের দেশে এই ছোট গল্পের মধ্য দিয়ে আমি এই প্রসঙ্গগুলোকে তুলে নিয়ে এসেছি। যে আমরা বুঝতে পেরেছি আপনি বলছিলেন অসংখ্য সংবাদ নিউজ প্রতিদিন ঘটে যাচ্ছে সেগুলো। আচ্ছা, আমি আপনাকে জানতে চাই যে একটা নিউজ এবং গল্পের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? যে একটা সংবাদ কখন গল্প হয়ে ওঠে? সংবাদ তখনই গল্প হয়ে ওঠে যখন আপনি গল্পটা বলা শুরু করেছেন। সংবাদ হচ্ছে প্রতিদিন আমরা জিনিসটাকে আমাদের মতো করে আমরা হুক টেনে নেই। গল্পে কিন্তু এই ধরনের নাই। গল্পে হচ্ছে অনেক ধরনের টুইস্ট থাকে, ঘটনা সত্য, একই বিষয় আমরা সংবাদের মধ্যে সবচেয়ে বেশি তথ্য উপাত্তকে গুরুত্ব দেই, কিন্তু গল্পের মধ্যে তথ্য উপাত্তের সাথে চরিত্র আলাদা করে থাকতে পারে, বা ধরেন হচ্ছে নতুন করে অবয়ব তৈরি করে নেই, প্রসঙ্গ তৈরি করে নেই, দৃশ্যপট তৈরি করে নেই। এই যে তৈরি করে নেয়া একই বিষয়, সেটা কিন্তু আমরা গল্পের মধ্যে দিই। বিনোদ দত্ত, আমরা শেষ প্রশ্ন ছোট্ট করে জানতে চাই, আপনার এই গল্পে পাঠক আসলে কি পাবে যা সে আগে পায়নি? এই গল্পে পাঠক একটা সময়কে জানতে পারবে, যে সময়টার মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশকে চেয়েছি, আমরা স্বাধীন মুক্ত বুদ্ধির যে বাংলাদেশকে চেয়েছি, বাক স্বাধীনতার বাংলাদেশকে চেয়েছি, বৈষম্যহীন বাংলাদেশকে চেয়েছি, সেই বাংলাদেশকে পাবে। যেই বাংলাদেশটা আমরা আসলে দেখতে চাই আমাদের মতো করে, প্রাণের বাংলাদেশ, প্রকৃতির বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা বারবার বলতে চাই। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি, হ্যাঁ, এবং এই বইয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটি বইয়ের সাথে সাথে ছোট গল্পের সাথে আলাদা আলাদা ইলাস্ট্রেশন যুক্ত করে দেওয়া আছে, যেন পাঠক বুঝতে পারে বিষয়টা আসলে কি। বিনোদ দত্ত, আমাদের হাতে সময় একেবারে শেষ হয়ে এসেছে। আপনার বইয়ের জন্য শুভকামনা থাকলে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, কথা বলছিলাম, তিনজন লেখকের সঙ্গে কথা বললাম। একজন ইতিহাসবিদ, একজন আত্ম উন্নয়নমূলক বই এবং একজন ছোট গল্প লিখেছেন। ইতিহাসবিদ তিনি যেটা বলছিলেন আমাদেরকে, আসলে তিনিও বলছিলেন ইতিহাসের চূড়ান্ত মীমাংসিত বা সত্য বলে কিছু নেই। পাঠককে অনবরত পাঠের মধ্য দিয়ে তাকে ইতিহাসের সত্যটি উদ্ঘাটন করতে হয় এবং চূড়ান্ত সত্যে গিয়ে পৌঁছাতে হয়। তারপরও তিনি বলছেন আসলে ইতিহাসে চূড়ান্ত মীমাংসিত বা সত্য বলে কিছু নেই। এবারও আমরা মেলায় দেখেছি উপন্যাস, গল্প, এই বিষয়ভিত্তিক সায়েন্স ফিকশন বইয়ের পাশাপাশি উপন্যাস, পাশাপাশি এই ইতিহাসভিত্তিক বইয়ের মানুষের একটি বিশেষ আগ্রহ রয়েছে, কারণ ঐতিহাসিকভাবে আমরা রাজনৈতিকভাবে একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছি। যদি মেলার খবর বলতে চাই, বলছিলাম মেলার আর মাত্র 5 দিন আছে। এই 5 দিনের দিকে তাকিয়ে সবাই আছেন। গতকাল বৃষ্টি হওয়ার কারণে শেষ মুহূর্তে আসলে একটি ব্যাঘাত ঘটে, সেজন্য বই বিক্রি তেমন একটা হয়নি। আজকে তেমন একটা সম্ভাবনা নেই, আকাশ এখন পর্যন্ত পরিষ্কার, মেলায় এখন পর্যন্ত আসছেন। প্রকাশকরা প্রত্যাশা করছেন আগামী 5 দিনেও পাঠক এভাবে মেলায় আসবেন এবং বই কিনবেন এবং এই মেলা চত্বরে সেই পাঠক লেখক সমাবেশ হবে। তো এই ছিল আজকে মেলার খবর এই পর্যন্ত। আগামীকালকে একই সময়ে হাজির হব মেলা প্রাঙ্গণে, জানাবো প্রাণের মেলার খবর।